প্রবেশ করছি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়াম। ধারালো হয় এবং খুবই শক্ত ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা। সবথেকে শক্ত পদার্থ কি হয় পৃথিবীতে? কিভাবে এই সিগন্যালিং সিস্টেমটা কাজ করে, এই যে একটা মোটিভ পাওয়ার পোর্শনে এসেছি, বিভিন্ন রকমের হুইল এটসেট্রা আছে। এখানে একটা পালকি দেখানো আছে। মানব সভ্যতার ইতিহাসে মানুষ কীভাবে আস্তে আস্তে যন্ত্রের আবিষ্কার করেছে এবং মুভ করা শুরু করেছে। দেখুন, এটা খুব সুন্দর একটা জিনিস, যেটা প্রথম যে ফেরাওয়ের মূর্তি দেখতে পাচ্ছেন আপনি, কীভাবে তৈরি হয়েছিল, মানুষ কীভাবে নির্মাণ কার্য শুরু করলো, মানুষ তার ক্রমবর্ধমান চাহিদার উপর ভিত্তি করে কীভাবে আস্তে আস্তে বড় বড় বায়ুকল এবং জল শক্তিকে ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার ব্যবহার শুরু করলো। এর সাথে মানুষের নিজের শক্তির সাথে পশু শক্তিকে কীভাবে নিজের কাজের জন্য ব্যবহার করা শুরু করলো দেখতে পাচ্ছেন এখানে। পশু শক্তিকে ব্যবহার করে মানুষ কীভাবে নিজের জীবনকে উন্নততর করার চেষ্টা করছে সেগুলো দেখানো হয়েছে। মহান সায়েন্টিস্টদের সমস্ত ইনভেনশন রয়েছে। এটা হচ্ছে প্রথম বাষ্পচালিত ইঞ্জিন। এটা হচ্ছে ইটালির গিওভানি বাতিস্তা দি'র পোর্টার তৈরি যন্ত্রে, এটা বয়লার থেকে লম্বা নলের মাধ্যমে জল তোলার একটা যন্ত্র। এটাও পাম্পই বলতে পারেন। 1629 ইটালির জোনাল্ডো ব্রানকা একটা পেপার ইঞ্জিন তৈরি করেছিলেন, সেটার একটা প্রোটোটাইপ এখানে দেখা দেওয়া রয়েছে। এটা হচ্ছে পাপিন্স ডাইজেস্টার, এটা প্যাপা বলে। কোমলাইন যন্ত্র সব কিছু নরম করে দেওয়ার জন্য এই মেশিনগুলো খুব বিখ্যাত হয়েছিল একসময় গোটা পৃথিবীতে। এটা রয়্যাল সোসাইটির সদস্য থমাস স্যাভারি 1702 সালে প্রথমেই পাম্প ইঞ্জিনটা তৈরি করেছিলেন, যার সাহায্যে খনি থেকে জল তোলা সম্ভব হয়েছিল। এটা 1739 সালে থমাস নিউকামেন এই বিশেষ বাষ্পীয় ইঞ্জিনের উদ্ভাবন করেছিলেন। এটা হচ্ছে জেমস ওয়াট, তার আবিষ্কৃত স্টিম ইঞ্জিন। আমরা সবাই জানি স্কটল্যান্ডের তিনি সায়েন্টিস্ট ছিলেন, ইঞ্জিনিয়ার ছিলেন অ্যাকচুয়ালি। নানা ধরনের চেঞ্জ করেছিলেন। নিউকামেনের যে ইঞ্জিনটা ছিল তার উপর তিনি প্রথম 75% জ্বালানি সাশ্রয় করতে পেরেছিলেন এবং খুব কমার্শিয়ালি ভায়াবেল হয়েছিল বলে জেমস ওয়াটের ইঞ্জিনটাই গোটা পৃথিবীতে খুব বিখ্যাত হয়েছিল। তারই প্রোটোটাইপ আপনি এগুলো টাচ করলে এখানে দেখতে পারবেন, অনেক কিছু শো হবে। এই দেখুন, যে আমি টাচ করলাম তখন কিন্তু ইঞ্জিনটা কিন্তু ওয়ার্কিং শুরু করলো। দেখুন হাইড্রোলিক্সগুলো কীভাবে উঠছে নামছে। দেখুন হাইড্রোলিক্সগুলো উঠছে নামছে। এটা ছিল কার্টরাইটের, ইংল্যান্ডের কার্টরাইট 1798-এ কতগুলো বিশেষ ব্যবস্থার মাধ্যমে জেমস ওয়াটের ইঞ্জিন থেকে একটা উন্নত বাষ্পীয় ইঞ্জিন ডিসকভার করেন আর কি। পিস্টনের এক পাশ থেকে বাষ্প এসে অন্য পাশের ভাল্ব বা পিস্টনের গায়ে লাগানো থাকতো, আর দুটো কানেক্টিং রড দিয়ে, যেমন দেখাচ্ছি আর কি এটা করা। প্রোটোটাইপ। এটা হচ্ছে এই ইঞ্জিনের বিমটা দুদিকে এবং মাঝখানে ধরার এমন ব্যবস্থা ছিল যাতে বিমটা চলার সময় প্রায় প্যারালালি, গ্রাউন্ডের সঙ্গে প্যারালালি ওঠানামা করতে পারে। 50 পাউন্ডের বাষ্পের চাপে ইঞ্জিনটা কিন্তু 45 বার ঘুরতে পারতো এবং জল তোলার কাজে ব্যবহার করা হতো। জল তোলাটা খুব কঠিন কাজ ছিল সে সময়। এখনকার দিনে হয়তো পাম্প আপনি জানেন, কিন্তু তখন তো পাম্প ডিসকভারি হচ্ছে, পাম্পগুলো আরও মডিফাইড হচ্ছে। এটা হচ্ছে দেখুন, PW Whelan 1884-এ পেটেন্ট নিয়ে এই ইঞ্জিনটা মানে ডায়নামো তৈরির প্রোটোটাইপ বলতে পারেন।
পিডাব্লিউবি ইসান 1884-এ এই ইঞ্জিনটা পেটেন্ট নিয়েছিল। পরবর্তীকালে বৈদ্যুতিক ডায়নামো তৈরির কাজে এটা কিন্তু প্রচুর ব্যবহার হয়েছে। দেখতে পাচ্ছেন ওদিকে যেটা একটা জিনিস যেটা ঘুরছে কানেক্টিং রডে, একদিকে এয়ারটাকে কম্প্রেস করা হচ্ছে মানে সংকুচিত করা হচ্ছে, অন্যদিকে ক্র্যাঙ্ক পিনের ওপর দিয়ে একটা ফোর্স অ্যাপ্লাই করে অন্যদিকে একটা কাজ পাওয়া যাচ্ছে। এর ফলে খুব হাই স্পিডে ইঞ্জিনটা কিন্তু ঘোরানো সম্ভব হচ্ছে। এটা বলতে পারেন মডার্ন ইঞ্জিনের একদম প্রথম দিককার জিনিস। এটা খুব মডার্ন ইঞ্জিনগুলোর ফাদার বলতে পারেন। এটা হচ্ছে মডেল অফ ট্রেভিস্টিক্স স্টিম ইঞ্জিন। এটা হচ্ছে স্টিম ইঞ্জিন, তার প্রোটোটাইপ। এখানে একটা স্টিম ইঞ্জিন দেখানো হয়েছে, যেটা বেলজিয়ানের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এডওয়ার্ড হোয়াইটলার 1844-এ বাষ্পচালিত ইঞ্জিনের গতি নিয়ন্ত্রণ করে এই ইঞ্জিনটা প্রথম তৈরি করেন। এবং বহুদিন পর্যন্ত এই সিস্টেমে কিন্তু ট্রেন চলত। এই সিস্টেমে আমি আবার দেখাচ্ছি, বলছি জিনিসটাকে। বেলজিয়ামের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এডওয়ার্ড হোয়াইটলার 1844-এ বাষ্প ইঞ্জিনে বাষ্পের গতি নিয়ন্ত্রণের জন্য একটা ভালভ গিয়ার ডিসকভার করেছিলেন। এবং 20th সেঞ্চুরির একটা সময় পর্যন্ত কিন্তু এই গিয়ার প্রচুর ব্যবহার হয়েছিল। এতে দুটো অ্যাক্টিভ পার্ট আছে, এটা একসঙ্গে ভালভ দুটোকে ঘোরানো যায়। একটা অংশে ভালভ অপোজিট ডিরেকশন ক্রিয়েট করে, অন্য অংশের ভালভ আর এই ডিরেকশন এটাকে কন্ট্রোল করে। আর এতে এই বোথ সাইডের যে অপোজিট গতিটা তৈরি হয় তার ফলেই কিন্তু ভালভ গিয়ার বাষ্প ইঞ্জিন সবচেয়ে বেশি এনার্জি সেভ করতে পারে, মানে বলতে পারেন ফুয়েল সাশ্রয় করে এবং প্রচুর শক্তি উৎপন্ন করতে পারে এবং অবিরত ইঞ্জিনটি চলতে পারে। আমি একবার চালিয়ে দেখাচ্ছি, দেখুন। এটা একটা পিস্টন ভালভের ইঞ্জিন। আর এখানে রয়েছে হাউস লোকোমোটিভ ভালভ। আচ্ছা, মডার্ন যে লোকোমোটিভগুলো আমরা দেখি তার খুব প্রিমিটিভ একটা ডিজাইন বলতে পারেন। এটা সায়েন্টিস্ট উইলিয়াম হাউ, তিনি প্রথম বেলজিয়ামে যখন ট্রেনকে যখন ফাস্ট মুভিং করতে হবে তখন তিনি মানে অপোজিং গতির বা বিপরীত গতি উৎপন্ন করবে এমন ইঞ্জিনের ভালভ গিয়ার তিনি কিন্তু ডিসকভার করেছিলেন। যে কোম্পানি তৈরি করেছিল তার নাম ছিল স্টিফেনসন লিঙ্ক মোশন। এটাই সবাই জানে। এই ভালভ গিয়ারের বাঁকানো খাঁজ দুটো কিন্তু লিঙ্কের দুই মাথায় দুটো এক্সেন্ট্রিক দেখুন গাছের মতো আছে, বুঝতে পারছেন আশা করি। এই লিঙ্কটা একটা লিভার দিয়ে ঝোলানো থাকে এবং গিয়ারের ওজনকে কিন্তু নিউট্রালাইজ বা প্রশমিত করে। এতে একটি ওজন লাগানো থাকে গিয়ারের সাথে যে দণ্ডটি লাগানো আছে সেটি কিন্তু ভালভের চাকার সাথে যুক্ত এক্সেন্ট্রিক ভালভের গতিকে পরিচালনা করে। তার ফলে এক্সেন্ট্রিক পরিবর্তন করলে ইঞ্জিনের গতি বিপরীতমুখী হয়, মানে গাড়ি যে রিভার্স করবে সেই মেকানিজমটা কিন্তু এখানেই বলতে গেলে তৈরি হয়েছে। একেই বলে হাউস লোকোমোটিভ ভালভ। দেখবেন আমি ওপরে দেখানোর চেষ্টা করি, জানি না কতটা বোঝাতে পারবো। দেখুন করে দেখালাম তো, দেখছেন মুভ করছে, খেয়াল করছেন, লিভারটা ঘোরাচ্ছি মুভ করছে। এবার দেখুন এখানে আরও কিছু ইনস্ট্রুমেন্ট রয়েছে। এটা হচ্ছে ডিসি জেনারেটর আর তার সঙ্গে সিম্পল ইম্পালশন টারবাইন। এটা কিন্তু টারবাইনটা মিনিটে 3000 বার পর্যন্ত ঘুরতে পারত এবং 13.2 কিলোওয়াটের পাওয়ার ছিল, 110 ভোল্টে আর 120 অ্যাম্পিয়ারে এটা কাজ করত। তাহলে এটাই সেই টারবাইন, যেটা জলবিদ্যুৎ উৎপন্নের কথা আপনারা শুনেছেন, তার টারবাইন কিন্তু এইটাই। এখানে যেটা দেখছেন সেটা হচ্ছে 3000 RPM এর 250 মেগাওয়াট শক্তি তৈরিতে সক্ষম জার্মানির এইজি তৈরি একটা টারবাইন ব্লেড। সবচেয়ে ছোটো ব্লেডটা দিয়ে কঠিন ধাতুর খণ্ড মেটাল প্লেটগুলো কাটা হয়, বাকিগুলো দিয়ে কিন্তু ছাঁচে পিটিয়ে তৈরি করা হয়। স্টিম টারবাইনের ব্যবহার
সাধারণত ওই হাইড্রো ইলেকট্রিসিটি আর জাহাজে কিন্তু অনেক সময় কাজে লাগে এই টারবাইন। স্টিম টারবাইনের কিছু প্রোটোটাইপ এখানেও দেখানো রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে বিভিন্ন রকমের স্টিম ইঞ্জিন রয়েছে। এটা হচ্ছে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন, এগুলো আগের প্রোটোটাইপ, সবই প্রোটোটাইপ। এটা হচ্ছে জেমস ওয়াটের, এবং আস্তে আস্তে সেগুলোর কীভাবে মডিফিকেশন হয়েছে এবং সেগুলো অ্যাপ্লাই করা হয়েছে কীভাবে, সেগুলোই এখানে দেখানো হয়েছে। এখানে এসে আপনারা যদি ভালো করে পড়ে দেখেন তাহলে কিন্তু অনেক ভালো বুঝতে পারবেন। সময় নিয়ে যদি আসেন, একদিনে সবটা ঘুরে শেষ না করার চেষ্টা করে যদি যারা এসব বিষয়ে ইন্টারেস্টেড অ্যাটলিস্ট তারা সেভাবে ঘুরতে পারেন, আর যারা এমনি দেখতে আসবেন তারা দেখতে পারেন যে এই বিশাল কর্মকাণ্ড তাদেরও ভালো লাগবে। এখানটা খুব ভালো, এটা আপনারা সত্যি সত্যি প্রেস করে করে দেখতে পারবেন সমস্ত ইঞ্জিনগুলো। দেখুন এই ইঞ্জিনটা ঘুরছে, এটা জেনারেলি জাহাজে ব্যবহার করা হতো। এটা কিভাবে স্টিম ইঞ্জিন ওয়ার্ক করে দেখুন, আমরা প্রেস করে দেখতে পাচ্ছেন কিভাবে ঘুরছে। আর এটা হচ্ছে সব থেকে সহজ স্টিম ইঞ্জিন বলতে পারেন, খেয়াল করুন কিভাবে ঘুরবে। আর এখানে বিভিন্ন রকমের পিস্টন রয়েছে, যেগুলো আমি চেষ্টা করবো দেখানোর, জানি না কতটা দেখাতে অ্যালাউ করবে। এটা হচ্ছে লোকোমোটিভ, খুব প্রথম জেনারেশন লোকোমোটিভ কীভাবে ওয়ার্ক করতো তার একটা প্রোটোটাইপ এখানে দেওয়া আছে। এটা হচ্ছে ওয়াগন বয়লার। দেখুন যেখানে লাল লাইট জ্বলছে এটা হচ্ছে বয়লার ড্রাম, এটা হচ্ছে সুপার হিটার, এটা হচ্ছে রিহিটার, এটা হচ্ছে ইকোনোমাইজার, এটা হচ্ছে এয়ার প্রিহিটার। এইটা দেখুন টারবাইন, যেখানে লাইট জ্বলবে, এবারে দেখুন বন্ধ হয়ে গেল, জ্বললো, এইটা টারবাইন, দেখতে পাচ্ছেন এইখানটা টারবাইনটা। আর এটা হচ্ছে জেনারেটর, এই যেখানে লাইটটা জ্বলছে এখন। আর কন্ডেন্সারটা আমি দেখাচ্ছি, এই দেখুন কন্ডেন্সারটা নিচে, দেখছেন লাইট জ্বলছে নিচে, কন্ডেন্সারটা খেয়াল করছেন। আর এটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর, এই দেখুন রাইট সাইডে, এই দেখুন ইলেকট্রোস্ট্যাটিক প্রেসিপিটেটর রাইট সাইডে। আর একটা হচ্ছে কনভেয়ার, খেয়াল করুন কনভেয়ার বেল্ট কোনটা, দূরে দেখাচ্ছি আমি, দেখছেন কনভেয়ার বেল্ট এই জিনিসটা উঠছে যাচ্ছে, দেখুন এই দেখুন কনভেয়ার বেল্ট দিয়ে যেটা যাচ্ছে, মানে যেটা প্রসেস করা হলো, যেটা মাইনিং করা হলো বা হোয়াট এভার হলো ইন্ডাস্ট্রিতে, সেটা যাচ্ছে। বায়োটেকনোলজি ল্যাবে প্রথমেই আপনারা দেখতে পারবেন এই ডাবল হেলিক্যাল ডিএনএ মডেল, যেটা ওয়াটসন ক্রিক ডিসকভার করেছিলেন। এখানে এটিসিজি, অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, থাইমিন, এই কোডগুলো দেওয়া রয়েছে। এগুলো দিয়ে কী করে জিনোম সিকোয়েন্স হয়, রেপ্লিকেশন ফর্ক, এগুলো দেখানো রয়েছে। এবং যারা বায়োকেমিস্ট্রিতে ইন্টারেস্টেড তারা তো এর ব্যাপারে নিশ্চয়ই খোঁজ খবর করবেন, এসে ধীরে সুস্থে পড়বেন, ভালো লাগবে। এখানে খুব সুন্দর করে কোডগুলোকে অ্যাড করে করে দেখানো হয়েছে, যে ধরুন এই ধরনের এটা আছে থাইমিন, তার সঙ্গে কিন্তু অ্যাডেনিনেরই কানেকশান হবে। এই দেখুন আমি করার চেষ্টা করছি, থাইমিন অ্যাডেনিনের কানেকশান হবে, এইভাবে কানেকশান হলো। আর এখানে গুয়ানিন, সাইটোসিন এইভাবে কানেকশান হবে, এভাবেই বেস পেয়ারগুলো তৈরি হয়। এবং দেখুন এই সেই ডাবল হেলিক্যাল কয়েলটা কিন্তু গুটিয়ে গিয়ে ক্রোমোজোমটা তৈরি হয়। नहीं दिख रहा, अच्छा देखो यहाँ से तुमने इसको घुसाया और बेलून तो फूट नहीं रहा। बेलून কি হচ্ছে, ফাটছে না তো? তাহলে কি হচ্ছে, গুঞ্জন কি করেছো, ম্যাজিক করেছো কিছু? না, তুমি তো বেলুনটা ফোলালে, তাহলে কি হলো? ये साइंस का जादू है। अच्छा चलो इसको हम बाहर निकाल के देखते हैं। अच्छा বাইরে বাইরে কি হচ্ছে, এবার এবার ফাটছে কি না, এবারেও ফাটছে না, গুঞ্জন নিশ্চয়ই কিছু জাদু করেছে। এই বেলুন বিক্রি করে এরকম জাদু মন্ত্র করতে হয়, তাই তো? अच्छा इसको निकाल के देखते हैं, चलो 1 2 and 3। अरे ये फिर भी नहीं फटा। अच्छा एक बार मैं ट्राई करके देखती हूं। हां चलो 1 2 and ये तो फूट गया। मैं उल्टा की थी ना, मैंने उल्टा लिखा है। अच्छा अब तुम बोलो मुझे, तुम आ जाओ यहाँ पे, आ जाओ। नहीं
नहीं मुझे टेस्ट किया था तुम आ जाओ जल्दी 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 अच्छा क्या नाम है तुम्हारा अर्घो अच्छा अर्घो अब तुम बताओ इसका सीक्रेट बताओ मुझे क्या किया था गुंजन ने जिसकी वजह से बैलून नहीं फूटा कौन सा साइड से घुसा ली यहाँ बता सब अच्छा इसको घुसा के देखो क्या होता है फट जाएगा चलो दूसरा नहीं करता हाथ से सही करा अब बताओ गुंजन कहाँ से इसको घुसाएगी थोड़ा दिए এখান দিয়ে তাই তো করো এবার তুমি করো ট্রাই করো अरे तो छोड़ दिया था गुंजन तो जाओ अच्छा तो देख लो क्या हो रहा था गुंजन जब स्पिन को स्टार्टिंग से घुसाई देखो स्टार्टिंग के साइड से अगर मैं इसको घुसाऊं तो क्या होता है ये नहीं फटता ठीक है स्टार्टिंग का দিয়ে যদি আমরা এটাকে ঢোকাই তাহলে কিন্তু বেলুন ফাটবে না কারণ স্টার্টিং এ এখানে অনেক মানে যে ডেনসিটি আছে বেলুনের ডেনসিটি সেটা অনেক বেশি তো যখন এটা ঢোকাচ্ছি হোলটা ক্রিয়েট হচ্ছে तो সেটাকে ক্লোজ করে দিচ্ছে কোনো হাওয়া বেরোতে পারছে না कोई भी हवा क्या हो रहा है निकल नहीं पाता है বিআইটিএম এ ম্যাথামেটিক্স গ্যালারিতে রয়েছি এখানে ব্রহ্মার চাকতি দেখানো হয়েছে ব্রহ্মার ডিস্ক এখানে দেখানো হয়েছে রিয়েল নাম্বার আর ইমাজিনারি নাম্বার আর এখানটায় এই ম্যাথামেটিক্যাল ফর্মুলাগুলোকে কি সুন্দর ফিজিক্যালি কিউব দিয়ে দিয়ে করা যায় সেটা এখানে দেখানো রয়েছে এ প্লাস বি হোল কিউব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার এটসেট্রা এখানে কোঅর্ডিনেট জিওমেট্রির জিনিসগুলো দেখানো হয়েছে কোঅর্ডিনেট মানে অর্ডিনেট আর অ্যাবসিস মানে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস আর এখানে রয়েছে ফাংশন জেনারেটর এটা খুব সুন্দর একটা জিনিস যদি নিচটা দেখাতে পারি আমি আপনাদের দেখুন আপনারা খেয়াল করতে পারছেন কিনা জানি না দেখুন খেয়াল করুন দেখুন ফাংশন জেনারেটর ব্যাপারটা কি একটুখানি বলি যদি এখানে আমরা এই সুইচটাকে টিপি ধরুন আমরা এই সুইচটাকে প্রেস করলাম হাত রাখলাম তাহলে দেখবো যে ভেতরে একটা বল কিন্তু সমানে ঘুরে যাচ্ছে এটা কিভাবে ঘুরছে অ্যাকচুয়ালি এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে একটু ম্যাথামেটিক্যাল হয়ে যাবে সবার জন্য হয়তো ঠিক নয় আর থিটা ফাই মানে আর হচ্ছে রেডিয়াস থিটা হচ্ছে একটা অ্যাঙ্গেল তো আমরা যদি লিমাকান করি তাহলে তার ইকুয়েশনটা হবে আর ইকুয়াল টু এ প্লাস এ কস থিটা তো এটা একটা ম্যাথামেটিক্যাল ফাংশন যারা ম্যাথামেটিক্সটা বোঝেন তাদের হয়তো ভালো লাগবে এভাবে ফাংশন জেনারেট করে একে বলে ফাংশন জেনারেটর আমরা লিমাকন করতে পারি স্পাইরাল করতে পারি পেটাল মানে ফুলের পাপড়ির মতো করতে পারি এ দেখুন এই বাঁদিকের গোলাপিটা ওটা হচ্ছে লিমাকান ডান দিকেরটা এটা হচ্ছে স্পাইরালটা আমরা অনেকেই জানি আর পেটালটা মাঝে আছে নিচে এটা হচ্ছে পেটাল এখানে ভিজুয়ালাইজিং ফাংশন আমরা যে যখন আমরা ক্যালকুলাস পড়ি আর কি তখন ফাংশন আমাদের প্রত্যেককেই শিখতে হয় কিন্তু ফাংশন আমাদের কোথায় কাজে লাগে মানে তোমার অনেকের প্রশ্ন জাগে দেখুন গাছের বয়স মাপতে গেলেও কিন্তু আপনাকে ফাংশন লাগবে বলবেন বয়স মাপার জন্য কি ফাংশন দরকার হয় হ্যাঁ দরকার হয় একটা গাছের একটা দিনের বা একটা বছরের বয়স মাপা নয় যদি লং টার্মে মাপতে চান সেটা কিন্তু ফাংশন দিয়ে মাপা যায় অর্থাৎ যে ম্যাথামেটিক্যাল ফাংশন ক্যালকুলাসকে কিন্তু রিয়েল লাইফে অ্যাপ্লাই করা যায় তার একটা ভিজুয়ালাইজেশন এখানে দেখানো হয়েছে এখানে একটা টোপোলজি দেখানো হয়েছে দেখুন বলতে পারেন যে হাইপার স্পেস বা সুপার স্পেস এটা হচ্ছে যতটুকু বুঝতে পারছি আমি মোবিয়াস স্ট্রিপ রয়েছে মোবিয়াস স্ট্রিপ যেটা লাল রঙের ফিতে দেখতে পাচ্ছেন এটা আসলে কি অ্যাকচুয়ালি কোনো জিনিসকে যদি আমরা টেনে বা ভাঁজ করি কিন্তু তাকে জুড়ে বা না ছিঁড়ে তার চেহারার যে চেঞ্জগুলো আমরা পাই সেই চেঞ্জগুলোই হচ্ছে টপোলজি আর এই টপোলজি এইটা অনেক জায়গায় কিন্তু বড় বড় অ্যাপ্লিকেশন রয়েছে টপোলজির যে বা একটা বড় অ্যাপ্লিকেশন হলো ডিএনএ স্ট্রাকচারের ওপরে তো এটা হচ্ছে ক্লেন্স বটল ছবিটা দেওয়া আছে এটা টোপোলজি দেখুন এই যে ফিতেটা দেখে আপনার কেমন লাগছে দেখুন এই লাল সাইডটা আপনি সহজ করে যদি বুঝতে চান লাল সাইডটা আর গ্রে সাইডটা দুটো পূর্ণ দিকে কিন্তু দেখুন যেভাবে রাখা আছে এটাকে যদি আপনি যেভাবে ইচ্ছা করেন দুটোকে পুরো বাইরের দিকটা পুরো লাল বা বাইরের দিকটা পুরো গ্রে করতে পারবেন না তো এটা জিনিসটাই এমন এখানে একটা ছবি দেওয়া আছে ধরুন একটা মগ আছে মগটাকে আমরা টরাসে কনভার্ট করছি টরাস হচ্ছে যারা ইন্টারস্টেলার মুভি দেখেছেন বা এরকম ধরনের হাইপার স্পেস নিয়ে আইডিয়া আছে তারা বুঝবেন এটাকে বলছে টরাস একদম ডান দিকের এটাকে বলি আমরা টরাস তো এগুলো একটু অ্যাবস্ট্রাক্ট ম্যাথামেটিক্স আর কি
এই যে নাম্বার থিওরি, যিনি লিওনার্ড অয়েলার থিওরেম আমরা পড়েছিলাম, তাদের ছবি দেওয়া রয়েছে। এখানে ইউক্লিড, যাকে আমরা বলি ফাদার অফ মডার্ন জিওমেট্রিও বলা যেতে পারে, তার ব্যাপারে অনেক কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে। আর এখানে খুব সুন্দর একটা জিনিস আছে, পরপর যদি আমরা লম্বভাবে এগুলোকে রাখতে পারি তাহলে কিন্তু আমরা অ্যাকচুয়ালি কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেমটাকে বুঝতে পারবো। এক্স ওয়াই জেড তিনটে অ্যাক্সিস, এখানে তিনটে অ্যাক্সিস যে আছে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, তিনটাকে বোঝার জন্য এখানে কিন্তু এখানে যে স্টেপগুলো লেখা আছে এগুলো স্টুডেন্টরা যদি এসে পড়ে তাহলে কিন্তু পরপর ওরা বুঝতে পারবে। আর এখানে শেপস আর প্রজেকশন আছে, কত রকমের শেপ হয়, কোনোটা কোন শেপ আছে, কোনোটা সিলিন্ড্রিক্যাল শেপ আছে। এই যেমন এটা দেখাচ্ছে এটা কোন শেপ, এগুলো হচ্ছে স্ফেরিক্যাল শেপ, বিভিন্ন রকমের জিওমেট্রি আছে। আর এখানে পলিগন আছে, এই যে পলিগন, এখানে পলিগন আছে, ডুওডেকাহেড্রন আছে। আর এখানে পিথাগোরাসের যে থিওরেম সেটা খুব সুন্দর এখানে দেখানো হয়েছে, যেটা আমরা জানি যে হাইপোটেনিউজ স্কোয়ার আর ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার, সেটাকে জিওমেট্রিক্যালি দেখানো হয়েছে। এছাড়া ফোল্ড করে করে কিন্তু আমরা টেট্রাহেড্রন বানাতে পারি। দেখুন টেট্রাহেড্রন, যেটা কেমিস্ট্রিতেও প্রচুর যার অ্যাপ্লিকেশন আছে, সেটা আমি একটু দেখানোর চেষ্টা করছি। এ দেখুন, এটাকে আমি আস্তে আস্তে টেট্রাহেড্রন বানানোর চেষ্টা করি। টেট্রা কেন? টেট্রা মানে চারটে। এটা হচ্ছে মিউজিক্যাল ম্যাথ, অর্থাৎ সঙ্গীতের সুরের যে তীক্ষ্ণতা সেটা কিন্তু 2^1/12 থেকে 2^1/24 এই রেঞ্জের মধ্যে একটা ডেফিনিট ম্যাথামেটিক্যাল প্যাটার্ন, অর্থাৎ জিওমেট্রিক প্রোগ্রেশনে বাড়তে থাকে বা কমতে থাকেও বলতে পারেন। এরকম খেয়াল করছেন, সেটা কিন্তু এখানে ডেমনস্ট্রেটেড হয়েছে। এখানে একটা হাইপারক্লয়েড ডেমনস্ট্রেটেড হয়েছে। আপনারা জানেন যারা হাইপারক্লয়েড নিয়ে আইডিয়া আছে। ধরুন আমি এটাকে দেখাচ্ছি, একটা হাতে করতে খুব অসুবিধা হচ্ছে, আমি এটা দেখাই প্রথমে, এটা দেখাই, দেখছেন হাইপারক্লয়েড। এটিএমএ মেটালস পোর্শনে যদি আপনারা ঢোকেন তাহলে দেখবেন ধাতুর ইতিহাস, ভারতবর্ষের কোথায় কোথায় কী কী ধাতু পাওয়া যায় সেগুলো পরিষ্কার করে এখানে লেখা আছে। এগুলো দেখানো হয়েছে কোথায় কী পাওয়া যায়, এবং পৃথিবীতে যে সমস্ত মেটাল পাওয়া যায় তাদের পার্সেন্টেজ দেওয়া আছে, এবং এন্টার পিরিয়ডিক টেবিলটাই আছে, এবং তার ব্যাপারে অডিও গাইড আছে। অডিও গাইডগুলো চলছে, আপনারা চাইলে শুনতে পারেন। বিভিন্ন রকম যে ধরুন আমরা যে অ্যালুমিনিয়াম ইউজ করি, সেই অ্যালুমিনিয়াম যখন খনি থেকে মাটির তলা থেকে পাওয়া যায় তখন কিন্তু এই ফর্মে থাকে, ব্রক্সাইড। জিপসাম, কোল, কয়লা এরকম ফর্মে থাকে। ম্যাঙ্গানিজ ওর এরকম থাকে, ভাবা যায়। গ্রাফাইট, যেটা পেন্সিলের শীষ, সেটা কিন্তু এত চকচকে থাকে, এখন পাওয়া যায় এই ফর্মে পাওয়া যায়। দেখুন আমি দেখাচ্ছি গ্রাফাইট। গ্যালেনার মধ্যে কিন্তু কপার গ্লান, এটা কিন্তু অ্যাকচুয়ালি কপার থাকে এর মধ্যে। ম্যাগনেটাইট। তো বিভিন্ন ওরগুলো কিন্তু তখন এইভাবে এই ফর্মে থাকে, এবং সেই ওরগুলোকে কীভাবে প্রসেস করা হবে, ফ্লো চার্ট অফ কপার, মানে কপার যখন এক্সট্র্যাক্ট করা হয় সেটা কীভাবে আলটিমেট আমাদের ইউজেবল ফর্ম অফ কপারে পৌঁছায়, সেটা কিন্তু এখানে ডেমনস্ট্রেট করা আছে। আর এখানে রিভারবেটারি ফার্নেস, যেটা আমরা মেটালার্জিতে খুবই পড়েছি, প্রচণ্ড গরম হয়, সেখানে কীভাবে কাজ করে দেখুন। সুইচটা যেই আপনি দেবেন, দেখুন ওপরে দেখছি, খেয়াল করছেন, দেখুন একটা ট্রলি যাচ্ছে, ওখানে কিন্তু বেসিক্যালি মেটাল যেটা এক্সট্র্যাক্টেড হলো সেই এক্সট্র্যাক্টেড মেটালটা ওখানে যাবে। এখানে কপার এক্সট্রাকশন দেখানো হচ্ছে, যে কপারের স্মেল্টিং করার জন্য একটা এই রিভারবেটারি ফার্নেস কিন্তু দরকার হয়। সাধারণত 120 ফিটের লম্বা একটা রিভারবেটারি ফার্নেস ইউজ করতে হয়। এই চলে গেল পুরোটাই। আর এখানে তার স্ট্রাকচারাল প্যাটার্নটা দেখানো আছে। আবার দেখুন ফিরে আসছে। জ্বালানি হিসাবে সাধারণত গুঁড়ো কয়লা বা সিএনজি এগুলো ইউজ করা হয়। ওয়েস্ট হিট বয়লারের সাহায্যে যে গ্যাসটা বেরিয়ে যায়, সেই গ্যাসটা থেকে হিটটাকে আবার অ্যাবজর্ব করে নিয়ে সেই হিটটাকে আবার কাজে লাগানো, যাতে ফুয়েল ওয়েস্টেজ না হয়। দেখুন লাল হয়ে যেটা জ্বলছে সেটা হচ্ছে রিভারবেটারি ফার্নেসের হট ফার্নেস বলতে পারি। এই দেখুন এখান থেকে এন্ট্রি নিচ্ছে, দেখছেন এখান থেকে এন্ট্রি নিল একটা, আর ওখান থেকে এটা এন্ট্রি পয়েন্ট, এই যেটা দেখতে পাচ্ছেন, আর ওটা হচ্ছে এক্সিট পয়েন্ট। ওইভাবে কিন্তু পাওয়া যাবে। এখানে একটা কনভার্টার রয়েছে। এই কনভার্টারটা কি করে না, এই কনভার্টারটার মধ্যে ম্যাট, যেটা মেল্টেড মানে গলানো আছে,
ওই এক্সট্র্যাক্ট করার জন্য যেটা আমরা খনি থেকে পাই আর কি, সেটা কোয়ার্টজাইটের সঙ্গে মিশিয়ে এখানে রেখে দিয়ে তার মধ্যে হট এয়ার দেওয়া হয়। তারপরে সেটাকে আয়রন আর সালফার দিয়ে কিন্তু হিট করলে শেষ পর্যন্ত আমরা ব্লিস্টার অফ কপার পাই, যার মধ্যে 99% কপার পিওর ফর্মে থাকে। এ দেখুন দেখানো হয়েছে, এই যে কোয়ার্টজাইট রয়েছে এখানে। আর এটা হচ্ছে স্ল্যাগ। আমরা জানি যে রিমুভেবল ওয়েস্ট, যেটা আমাদের ওরের মধ্যে যেটা রিমুভেবল ফর্মে থাকে সেটাকে আমরা স্ল্যাগ বলি। এখানে ব্লিস্টার কপারও দেখাচ্ছি, ব্লিস্টার অফ কপার দেখছেন, কপারের রং আমরা যা জানি তা কিন্তু ব্লিস্টার অফ কপারের ক্ষেত্রে তা নয়, এটা কিন্তু অলমোস্ট ব্ল্যাক। আর এখানে ম্যাটে আছে। আর এখানে দেখা যাচ্ছে ব্রাশ ইন্ডাস্ট্রি, খুব সুন্দর, যে যারা এই তামার বাসনপত্র তৈরি করেন তারা কিভাবে কাজ করেন দেখানো হয়েছে। এটা কিন্তু তামাটা বিশোধিত হয়ে যাওয়ার পরে তাদের তামাটা দেওয়া হলো, সেটা তামার তারা বিভিন্ন জিনিসপত্র, বিশেষ করে পূজার পারপাসে তো লাগে, তারা তৈরি করছে। এখানে দেওয়া হয়েছে পিগ কাস্ট মেশিন, মানে এটা দিয়ে পিগ আয়রন, লোহা কী করে বিশুদ্ধ করা হয় এবং আমাদের ইউজেবল ফর্মে, আমরা হয় না রট আয়রনের জিনিস ইউজ করি, পিগ আয়রনের জিনিস ইউজ করি, সেইগুলো কীভাবে তৈরি হয়। এটা সহজ কথা, এটা হচ্ছে পিগ আয়রন ঢালাই যন্ত্র। এই যন্ত্রের একটা কনভেয়ার চেনের উপর দিয়ে অনেকগুলি ছাদপাত্র সারি সারি হিসেবে সাজানো আছে। সেগুলোর মধ্যে সবসময় জলের সাহায্যে সেগুলো ঠান্ডা রাখা হয়। ছাদপাত্র চক্র চাকার মতো সবসময় ঘুরতে থাকে, যেমন একটা টিপি তারা দেখবেন, এ দেখুন দেখাচ্ছি, দেখছেন চাকার মতো কেমন ঘুরছে, এই চাকার মতো এটা ঘুরতে থাকছে। এর মধ্যে কিন্তু ওই গলিত লোহাটা আসবে আর সেটা কিন্তু ভালো শেপ পাবে। কিন্তু এইভাবেই অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রি চলে। আর এটা হচ্ছে একটা ওপেন হার্ট ফার্নেস, যেটা কেমিস্ট্রি স্টুডেন্টরা নিশ্চয়ই পড়ে থাকবে। তার একটা খুব সুন্দর প্রোটোটাইপ। এটার মধ্যে বেস থাকে, আর যেগুলো আনইউজড আয়রন থাকে সেগুলো দিয়ে কিন্তু এখানে তার মধ্যে ক্যালসিয়াম কার্বনেট আর আকরিক লোহা আর কি দিয়ে প্রডিউসার গ্যাস, মানে কার্বন মনোক্সাইড আর নাইট্রোজেন মিশিয়ে কিন্তু এখান থেকে আমরা আয়রন তৈরি করতে পারবো। আর এখানে পুরো আয়রন আর স্টিল ইন্ডাস্ট্রি কীভাবে শেষ পর্যন্ত একটা, যেখান থেকে ওর পেলাম অবিশুদ্ধ লোহার পাথর আর কি, সোজা কথায়, বা খনি থেকে যেটা পেলাম সেখান থেকে ইউজেবল ফর্ম অফ লোহা কীভাবে আমরা পেলাম সেটা পুরোপুরি দেখানো আছে এখানে। এখানে টিল্টিং বা ওপেন হার্ট প্রসেস দেখানো আছে, যেটা টেক্সট বুকে থাকে, সেই তার মেশিনারিটা ওপেন হার্ট প্রসেস। অ্যাকচুয়ালি এটা টিল্টিং এর জন্যই বলে হেলে আছে, দেখুন শেপটা আমাদের দিকে একটু হেলে আছে, তাই জন্য বলে হেলানো। ওপেন হার্ট বাংলায় বলে সম্ভবত মুক্ত কুণ্ড চুল্লি। এটা সিমেন্স মার্টিন প্রথমে এটা ডিসকভার করেন। এই চুল্লির ভেতর থেকে, এটা খুব ভেতরটা খুব চওড়া এবং খুব ডিপ হয়, 200 টনেরও বেশি ইস্পাত তৈরি করা যায়। সব থেকে বেশি পরিমাণে ইস্পাত সবচেয়ে কম সময় তৈরি করতে গেলে আপনাকে ওপেন হার্ট করতেই হবে, এর লেখাই আছে ওপেন হার্ট। আর এখানে আছে স্টেশনারি ওপেন হার্ট ফার্নেস। এটা তো ভীষণ বড়, যে কোনো বড় ইন্ডাস্ট্রিতে, যেমন আমাদের স্টিল অথরিটি ইন্ডিয়া লিমিটেডে এটা অ্যাকচুয়ালি আছে, আমি জানি। এই চুল্লির মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ইস্পাত তৈরি হয়, স্টিল যাকে বলে। গলিত লোহা, অব্যবর্জ্য ছাঁটাই ইস্পাত এবং আকরিক লোহা এর মধ্যে নিয়ে এয়ার আর প্রডিউসার গ্যাস, মানে কার্বন মনোক্সাইড, নাইট্রোজেন, ওয়াটার, নাইট্রোজেন, এইসব দিয়ে কিন্তু গলানো হয়। আর বিভিন্ন প্রয়োজনের বিভিন্ন মানের ইস্পাত এখান থেকে আপনারা তৈরি করতে পারবেন। জিনিসটা কি, এটা হচ্ছে সেই বিখ্যাত ব্লাস্ট ফার্নেস। ব্লাস্ট ফার্নেস জিনিসটা কি, এখানে লোহার আকরিক, চুনাপাথর, কোক কয়লা মিশিয়ে এর মধ্যে গরম করলে, গরম মানে ভীষণই গরম করলে কিন্তু আমরা সেখান থেকে বিশুদ্ধ লোহা পাবো। তো সেটারই আমি দেখি প্রেস করে এটা কিছু দেখাচ্ছি কিনা। দেখুন, হ্যাঁ খেয়াল করুন, আস্তে আস্তে উঠছে, দেখতে পাচ্ছেন কীভাবে উঠছে, খেয়াল করুন, আমি দেখাচ্ছি। এই দেখুন, একটা গাড়ি উঠলো আর একটা গাড়ি নামছে। আবার দেখুন, ভালো করে দেখুন, দেখছেন পরপর একটা গাড়ি, আবার দেখুন নিচ থেকে একটা গাড়ি উঠছে কিন্তু আর একটা গাড়ি নামছে, এভাবে কিন্তু কন্টিনিউয়াস হয়ে চলেছে। এই হলো সেই বিখ্যাত ব্লাস্ট ফার্নেস। যখনই গরম পড়ে বলে না ব্লাস্ট ফার্নেসের মধ্যে আছে, অ্যাকচুয়ালি ব্লাস্ট ফার্নেসটা খুব গরম হয়, তাই জন্যই এরকম বলা হয় যে ব্লাস্ট ফার্নেসে আছে। খুব গরম হয়, সাধারণত 700 থেকে 1100, কখনো কখনো তার থেকেও বেশি ডিগ্রি সেলসিয়াসের গরম হয়। এই হলো ব্লাস্ট ফার্নেস। আর এখানে আছে ইলেকট্রিক আর্ক ফার্নেস, যেটা মডার্ন ডেতে, এখন তো ইলেকট্রিসিটিতেই বেশিরভাগটা হয়। এটা আমি প্রেস করে দেখাচ্ছি, দেখুন, যেই প্রেস করলেন দেখুন কেমনভাবে আর্কের মতো করে ঘুরছে, দেখছেন।
দেখছেন ঘুরছে কেমনভাবে। এটাকে বলে ইলেকট্রিক আর্ক ফার্নেস। এর মধ্যে অ্যাসিডিক যে লেয়ার থাকে সেই লেয়ারের সঙ্গে বালি এটসেট্রা মিশিয়ে আমরা কিন্তু ম্যাগনেসাইট থেকে আয়রন তৈরি করতে পারবো এই ইলেকট্রিক আর্ক ফার্নেসের মাধ্যমে। তার একটা প্রোটোটাইপ দেখানো হচ্ছে, খুব সুন্দর। হ্যাঁ, ঠিকই ধরেছেন, অস্ট্রিয়ার লিন্স আর লোহেন্স শহরে ইস্পাত তৈরির এই উন্নত পদ্ধতিটির আবিষ্কার হয়েছিল, তাই এর নাম হয় এলডি প্রসেস। এটা দিয়েই আধুনিক দিনে আর কি সব থেকে ভালো কোয়ালিটির ইস্পাত তৈরি করা যায়। যে আনইউজড ইস্পাত 1300 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় গলিয়ে লোহার চুল্লির মধ্যে বোঝাই করে তার মধ্যে এক্সট্রা প্রেশারে অক্সিজেন দিয়ে কিন্তু খুব ভালো কোয়ালিটির ইস্পাত বা স্টিল তৈরি করা যায়। আমি একটু প্রেস করে দেখছি, দেখুন প্রেস করলে মুভ পড়ছে, দেখছেন। এটা হচ্ছে সব থেকে মডার্ন বলতে পারি। দেখছেন কীভাবে মুভ করে আসছে, তার একটা প্রোটোটাইপ দেখানো হয়েছে এখানে, দেখেন আবার চলে আসছে। এটাই হচ্ছে এলডি প্রসেস অফ স্টিল মেকিং, একদমই ঠিক। এটাই সব থেকে মডার্ন প্রসেস যতটুকু আমার জানা আছে। এবং এখানে অ্যালুমিনিয়াম প্রোডাকশান কীভাবে হয় তার একটা ছবি দেওয়া আছে, প্রচুর অডিও ভিডিও গাইড আছে, সামনেও চলছে। আপনারা যদি মন দিয়ে যাদের শোনার ইচ্ছা হবে, জানার ইচ্ছা হবে, তাদের জন্য দারুণ জায়গা, অন্যদের জন্য দেখার জন্য ভালো। হিট ট্রিটমেন্ট করে কী করে স্টিল তৈরি করা হয় সেগুলো রয়েছে, প্রচুর ছবি আছে, সমস্ত কিছু এক্সপ্লেন করা আছে, কাউকে দরকার নেই। বাংলায় আছে, ইংরাজিতে আছে, সমস্ত ভাষাতেই আছে। মানে এই দুটো ভাষাতে থাকলেই তো আপাতত এই জায়গার জন্য যথেষ্ট। তো আপনারা পড়ে পড়ে দেখতে পারবেন, খুব ভালো লাগবে। বিআইটিএমে আমি এসেছি এখন ওয়ার্ল্ড অফ ইলেকট্রিসিটিতে। আমাদের রোজকার জীবনে কেমন ইলেকট্রিসিটি কাজে লাগে সেটা একটুখানি ডেমনস্ট্রেট করা আছে, বলার কিছু নেই। আর হাই ভোল্টেজ ইলেকট্রিসিটি যখন বাজ পড়ে তখন কীভাবে ক্রিয়েটেড হয়। এখানে পজিটিভ নেগেটিভ চার্জ, মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি থেকে এরা স্টার্ট করেছে একেবারে, অ্যাট্রাকশান অ্যান্ড রিপালশান। তো সেটা আমরা প্রেস করে দেখতে পারবো। ধরুন এখানে সেম চার্জ আছে, রিপালশান দিয়ে প্রেস করলাম, দেখুন রিপালশান হবে। আচ্ছা, এবার দেখুন দুটো দূরে আছে তো, অপোজিট চার্জ যে প্রেস করবো, চার্জ এখানে ইনডিউস হবে আর অ্যাট্রাক্ট করবে, এ দেখুন অ্যাট্রাকশন। আচ্ছা, এবার এরা কি কাছে কাছে আছে, সেম চার্জ হলে রিপালশন করবে, যত জোরে প্রেস করব তত ওরা দূরে চলে যাবে। লাইক চার্জেস রিপেল ইচ আদার, অপোজিট চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। এখানে ইলেকট্রোম্যাগনেটিজম শো করেছে, যেমন যেমন এখানে আমরা এগুলোকে ঘোরাবো তেমন তেমন কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হবে এখানে। এই দেখুন, এটা প্রথমে তো জিরোতে ছিল, এবার যেমন ঘোরাতে থাকবে যত জোরে ঘোরাবো তত কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট হবে। আর এটা জিরো থেকে কিন্তু এই কাঁটাটা ডিফ্লেক্টেড হচ্ছে। যদি আমরা দেখি এখানে কাঁটাটা কিন্তু আসলে ডিফ্লেক্টেড হচ্ছে। এটা যদি আমরা প্রেস করি,
এখানে যদি আমরা প্রেস করি তাহলে দেখবো অ্যালুমিনিয়ামের যে বারটা আছে ওপরে উঠে গেছে। অ্যাকচুয়ালি এখানে অল্টারনেটিং কারেন্ট জেনারেট হচ্ছে বলে এমন হচ্ছে। যদি আমরা খেয়াল করি প্রেস করলে এখান থেকে বারটা এদিকে চলে আসবে। দেখুন এখানে প্লেটের ওপর কিন্তু ডিমটা আছে, কিন্তু যেই আমরা সুইচ অন করব আস্তে আস্তে কিন্তু ওটা ওপরে উঠে যাবে এবং খুব জোরে রোটেট করছে। কেন হচ্ছে এটা খুব সিম্পলি এখানে এক্সপ্লেন করা আছে। ডিমটা অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি, আর এই করতে করতে দেখুন এখন তো প্রায় সোজা দাঁড়িয়েই পড়লো। যদি আমরা এভাবে দেখি তাহলে আরও ভালো বুঝতে পারবো। একদম দাঁড়িয়ে পড়েছে। কী করে এটা হলো? অ্যাকচুয়ালি এটা একটা ক্লোজ সার্কিট, তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড, যেটা রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। এটা 3টে ফেজে কাজ করছে, আর এখানে যে ম্যাগনেটিক ফিল্ডটা জেনারেট করেছিল সেটা 120 ডিগ্রি অ্যাঙ্গেলে অপারেট করছিল। সেম কারেন্ট আর অপোজিট কারেন্ট এখানে দেখানো হয়েছে ডিরেকশানের ওপর। যেখানে আমরা সলিনয়েডের মধ্যে দিয়ে যখন ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে তখন সেটা কীভাবে ইলেকট্রোম্যাগনেটে কনভার্ট হয় সেই প্রিন্সিপালের ওপর বেস করে। আর এখানে প্রবাবলি লেঞ্জ ল, হ্যাঁ ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মানে লেঞ্জ লকেই ডেমনস্ট্রেট করেছে। যেমন আপনি এ ধরুন এখানটায় ঘুরিয়ে ঘুরিয়ে ম্যাগনেটটাকে যেমন ভেতরে নিয়ে যাব, এ দেখুন ডিফ্লেকশান হচ্ছে। প্রথমে খেয়াল করুন এখানে কিন্তু জিরোতে রয়েছে, মানে নো ডিফ্লেকশান নো ইলেকট্রিসিটি। এবার যে আমি মুভ করাবো তখন কিন্তু ডিফ্লেকশানটা হবে। খেয়াল করবেন মুভমেন্টের সময় কিন্তু একমাত্র হবে। এই দেখুন মুভ করাচ্ছি, দেখুন ডিফ্লেকশানটা হলো। আরও ভালো করে দেখালে আমি দেখাচ্ছি। এবার ধরুন মুভ করাচ্ছি, দেখুন ডিফ্লেকশান হলো। মুভ করালে তবে ডিফ্লেকশান হবে। এখানেও রয়েছে এটা, যেমন আমরা মুভ করাতে পারবো। এবার এখানে কিন্তু আমরা কয়েলটাকে মুভ করাবো, তাহলে এখানে এটাই বোঝানো হচ্ছে যে ম্যাগনেটিক মুভ করুক কি কয়েলই মুভ করুক, ইলেকট্রিসিটি কিন্তু একইভাবে জেনারেট হবে। এই দেখুন ইলেকট্রিসিটি কয়েলটা কিন্তু ম্যাগনেটের প্রায় কাছে চলে এসছে, তাই জন্য কিন্তু দেখুন একটা ডিফ্লেকশান হলো। আর এখানে দেখানো হচ্ছে যে খুব মানে এই নবটা যখন আমরা ঘোরাবো, দেখুন প্রথমে প্রেস করি, ঘোরাচ্ছি, আমি দেখাই। দেখুন এটা এখন সার্কিটটা কমপ্লিট আছে, এখন সার্কিট ওপেন আছে, নো ডিফ্লেকশান। যেই আমরা সার্কিট কমপ্লিট করব, নিচে দেখাচ্ছি যে এই যেটা ঘুরিয়ে সার্কিটটাকে কমপ্লিট করলাম, তাহলে ইলেকট্রিসিটি যাচ্ছে, ইলেকট্রিসিটি গেলে এটা ম্যাগনেট হচ্ছে, ইলেকট্রোম্যাগনেট জেনারেট করেছে, আর তার জন্য দেখুন একটা ডিফ্লেকশান দেখাচ্ছে। আর কিন্তু সেটা জিরোতে নেই, ঘোরালেই কিন্তু এটা হবে। আর এখানে এটা বার্লোস হুইল, সবাই পড়েছে, খুব বিখ্যাত জিনিস। বার্লোস হুইলের ডেমনস্ট্রেশন ইলেকট্রোম্যাগনেটিজম যে ক্লাসেই থাকুক না কেন, আমার মনে হয় ক্লাস 10-এ ফার্স্ট ইন্ট্রোডিউস হয় বিভিন্ন স্কুলে। দেখুন এটা হর্সশু ম্যাগনেট আছে, দেখুন আমরা ঘোরাচ্ছি, খেয়াল করুন ডিরেকশান দেখাচ্ছে ডাউনওয়ার্ড, যখন অ্যান্টি ক্লকে যাচ্ছে ডাউনওয়ার্ড। এবার যদি ক্লকে করি, যেই ক্লকে করছি আপওয়ার্ড, এবং ক্লকে ঘুরলে আপওয়ার্ড। অর্থাৎ বার্লোর যে হুইল আছে সেখানে কিন্তু আমরা যে ডিরেকশানে আমরা এটাকে ঘোরাবো সেই ওয়াইজ কিন্তু ইলেকট্রিসিটি জেনারেট যেটা হবে তার ডিরেকশানটা তার উপরেই ডিপেন্ড করবে। আর এখানে ইনসুলেটর, কন্ডাক্টর এটসেট্রা দেওয়া হয়েছে, যে কোনটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায়, কোনটার মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি যায় না। এগুলো হচ্ছে লাইটনিং অ্যারেস্টার, মানে বিদ্যুৎ যাতে কোনোভাবে ক্ষতি না করতে পারে যন্ত্রের বা সেই অংশ, সেগুলো এগুলো ইউজ করা হয়। এগুলো 132 kV, এটা অনেকটাই বেশি। এগুলো হচ্ছে বিভিন্ন কন্ডাক্টিং ওয়্যার, কত রকমের তার হতে পারে, কত মোটা তার থেকে দেখুন সরু তার। একদম প্রথম থেকে যদি দেখি, সব থেকে সরু তার হলো এই 0.7 স্কোয়ার মিলিমিটার পিভিসির ওপরে যে তারটা রয়েছে, একদম সরু তার। তারপরে আস্তে আস্তে দেখুন RD1 কেবল আছে, 2 কোর ফ্লেক্সিবল কপার ওয়্যার আছে, 1 স্কোয়ার মিটার পিভিসি ইনসুলেটেড পাইপ আছে। এরকম করতে করতে আস্তে আস্তে শেষে কিন্তু অনেক মোটা তার আছে।
আর এখানে তো ক্লিনার উইন্ড এনার্জি থেকে কী করে ইলেকট্রিসিটি কনভার্ট হচ্ছে ওটাই একটা প্রোটোটাইপ দেখিয়েছে। সোলার সেল রয়েছে, দেখি প্রেস করলে ইয়েস, দেখুন প্রেস করলে দেখুন এখানে দেখুন দেখুন হুইলটা, মানে উইন্ড মিলটা কিন্তু তাহলে চলছে, যে আমি প্রেস করলাম উইন্ড মিলটা চলছে, মানে উইন্ড জেনারেট হচ্ছে, লাইট জ্বলছে, তার মানে ইলেকট্রিসিটি প্রডিউস হয়েছে। তো এটাকে একটা প্রোটোটাইপ দেখিয়েছে আর কি। এখানে ট্রান্সফর্মার আর ওদের ইউজফুলনেস দেখিয়েছে। ডিফারেন্ট টাইপস অফ ট্রান্সফর্মার্স আর দেয়ার, অনেক ট্রান্সফর্মার আছে যেগুলো, ট্রান্সফর্মার ছাড়া আমাদের জীবন তো চলবে না, ট্রান্সফর্ম করতে হয়, কারণ যে ফর্মে ইলেকট্রিসিটি জেনারেট করে সেটা আমরা ইউজ করতে পারি না, সেই ফর্মে কন্ডাক্টও করা যায় না। আমাদের বাড়িতে 220-240 ভোল্ট যদি আমরা ইউজ করি, কিন্তু কন্ডাকশনের সময় সেটা 220-240 থাকে না, অনেক বেশি হাই টেনশন ওয়্যার দিয়ে আসে, সেই ট্রান্সফর্ম করতে হয়। তাই আমাদের পাড়াতে একটা করে ট্রান্সফর্মার থাকে, সেই ট্রান্সফর্মারের ব্যাপারে এখানে ডিটেলে দেওয়া আছে, লেখাও আছে, আপনারা চাইলে পড়ে দেখতে পারেন। হলো 1988 সালে আবিষ্কৃত ডিসি মোটর, যেটা MS গ্রেপস টমটন ইন্ডিয়া লিমিটেড গিফট করেছে এখানে। আর এটা হলো এসি মোটর, তার কাট সেকশন যেটা আমি দেখাচ্ছি এখন। এটা একটা এসি মোটর যেটার হরিজন্টাল সেকশনটা দেখানো হয়েছে এখানে। আর এটা হচ্ছে ডিসি জেনারেটর, যেটা দেখতে পাচ্ছেন আপনারা। এটা ওই কোম্পানিটা ডোনেট করেছে এই বিড়লা ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজিক্যাল মিউজিয়ামকে। আর এখানে এসি ডিসি কারেন্টের ব্যাপারে ডিটেলস যদি আপনারা জানতে চান, এখানে পেজগুলো প্রিভিয়াস করলে আগের পেজটা পাবেন, অনেক কিছু ডিটেলে জানতে পারবেন। ডিসির ব্যাপারে এসির ব্যাপারে যেটা জানতে চান সেটাই আপনি বলবেন। আলেকজান্ডার ভোল্টার কথা লেখা আছে, প্রচুর গাইড আছে, এবং প্রত্যেকটা জায়গাতে আমি দেখলাম অডিও ভিডিও গাইডের জন্য QR কোড স্ক্যান করার জন্য দিয়েছে, খুবই ভালো। এখানে যেমন জাম্পিং ডিস্ক আছে, বাচ্চারা আনন্দ পাবে। সায়েন্সটা কিন্তু আরও ইন্টারেস্টিং, দেখুন এটাই হয়তো বাচ্চারা আনন্দ পাচ্ছে, সায়েন্সটা আরও ইন্টারেস্টিং। যখন এই কুণ্ডলীটার মধ্যে দিয়ে অল্টারনেটিং কারেন্টটা যাচ্ছে, এসি কারেন্ট যখন যাচ্ছে, তার ফলে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হচ্ছে, এমন পরিবর্তন হচ্ছে, এমন ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, তার ফলেই কিন্তু একটা শর্ট সার্কিট কারেন্ট তৈরি হচ্ছে, আর তার জন্য একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করছে। এই দুটো ম্যাগনেটিক ফিল্ড একে অপরকে বিকর্ষণ বা রিপালশন করছে বলেই তাই ভেসে থাকছে। এই দেখুন আমি করে দেখালাম, দেখছেন দুটো ম্যাগনেটিক ফিল্ড সেম জিনিস তৈরি করছে, তাই রিপালশন করছে, ছেড়ে দিলেই কিন্তু আবার পড়ে যাবে গ্র্যাভিটির জন্য। এই দেখুন পড়ে গেল। ভালো করে খেয়াল করুন যে এখানে এই যেগুলো চুম্বক শলাকা যদি বলেন আপনি, তাহলে সেগুলো কোন দিকে ডিফ্লেক্টেড হচ্ছে, বিক্ষেপিত হচ্ছে। দেখুন ওর একটা অ্যারো করা আছে, কোনটা নর্থ কোনটা সাউথ, সেটাই কিন্তু অ্যাকচুয়ালি বোঝার। যদি আমরা নিচের সার্কিট্রারিতে আসি, এই দেখুন রেড পোর্শন আর হোয়াইট পোর্শন, তাহলে একটা পজিটিভ টার্মিনাল একটা নেগেটিভ টার্মিনাল। অ্যাকচুয়ালি এই সলিনয়েডের মধ্যে, এটা যদি একটা সলিনয়েড ভাবে, এই যে লোহার যে সার্কেলগুলো রয়েছে সেগুলো সেগুলো দিয়ে একটা সলিনয়েড তৈরি হয়েছে, তার মধ্যে একটা আয়রন কোর আছে। সলিনয়েডের মধ্যে লোহার দণ্ডগুলো অ্যাকচুয়ালি আয়রন কোর হিসাবে কাজ করছে। দিয়ে আমরা সুইচটা টিপবো, ধরুন আমি সুইচটা টিপবো, দেখুন কোন দিকে ডিফ্লেকশন, দুটো হাত হলে সুবিধা হতো। এবার দেখুন আমি অন্যদিকে করলাম, দেখুন ডিফ্লেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তার মানে আমি এটাতে কী করছি, কারেন্টের ফ্লোয়ের ডিরেকশানটা রিভার্স করছি। দেখুন আবার দেখুন চেঞ্জ হয়ে গেল। আমি যেমন প্রেস করব, যেমন চেঞ্জ করব তেমন চেঞ্জ হবে। অর্থাৎ আমরা যদি পজিটিভ টু মানে রাইট থেকে লেফটের দিকে কারেন্ট ফ্লো করি, তাহলে যেদিকে ডিফ্লেকশন হবে, লেফট থেকে রাইটের দিকে করলে অপোজিট দিকে ডিফ্লেকশন হবে। দেখুন এখানে একটা ডিফ্লেকশন, এখানে একটা অন্য ডিফ্লেকশন, এটাই বোঝানো হয়েছে। ইলেকট্রিসিটি আবিষ্কারে যারা যারা বরণীয় এবং স্মরণীয়, অর্থাৎ যারা প্রচুর কাজ করেছেন, থমাস আলভা এডিসন থেকে শুরু করে তাদের প্রত্যেককে, আলেকজান্ডার ভোল্টা, কারকে ছেড়ে কার নাম বলবো, তাদের কথা কিন্তু এখানে দেওয়া আছে। শুধু ইলেকট্রিসিটি না, নিকোলাস টেসলা নিশ্চয়ই থাকবেন। হ্যাঁ, ডান দিকে রয়েছেন নিকোলাস টেসলা, ওয়ান অফ মাই ফেভারিট, যার কন্ট্রিবিউশন এই সায়েন্সে আর কোনো সায়েন্টিস্টের থেকে একটুও কম নয় বলে অনেকেই বিশ্বাস করেন, আমিও বিশ্বাস করি। আর এখানে দেখুন এটা প্রেস করুন, একটা এই দেখুন ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশানটা হবে, এটা যদি প্রেস করেন ঘোরাতে পারি, ঘোরাচ্ছেন তো, ঘোরালে কিন্তু একটা সাউন্ড জেনারেট করছে। আমি যেই বাটনটা প্রেস করব, দেখবেন দুটো চাকতি কিন্তু দুটো অপোজিট ডিরেকশানে মুভ করছে। এর কারণ কিছুই নয়, দুটো চাকতির কাছে ম্যাগনেটের দুটো অপোজিট এন্ড রয়েছে। দেখুন নিচেরটা কিন্তু ক্লকওয়াইজ আর ওপরের চাকতিটা কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে, অর্থাৎ একটা দিক ম্যাগনেটের সাউথ পোল, একটা দিক নর্থ পোল। এটা কিন্তু অলমোস্ট সি শেপের একটা ম্যাগনেট। অর্থাৎ ম্যাগনেটিজম কীভাবে ইলেকট্রিসিটি জেনারেট করে এবং তাদের
ডিরেকশনটাও কীভাবে ডিটারমাইন করে সেটাই এখানে কিন্তু এক্সপ্লেন হলো। যদি মনে করেন নিজেই ইলেকট্রিসিটি জেনারেট করবেন তাহলে বিআইটিএমে এসে আপনারা এটা ট্রাই করতে পারেন। দেখুন প্রথমে আপনারা এই বাটনটা প্রেস করবেন, এবার দেখুন এখানের যে জলটা আছে সেই জলটা কিন্তু বয়েল হতে শুরু করে দিয়েছে। দেখুন বাবল অলরেডি হচ্ছে এবং দেখুন আস্তে আস্তে কিন্তু প্রেস করে থাকলে এই হাইড্রো ইলেকট্রিসিটি জেনারেট হবে, এই মোটরটা ঘুরবে। বাট কতক্ষণ প্রেস করলে এটা ঘুরবে সেটা ডিপেন্ড করছে যে এটা কতটা ভালো ওয়ার্কিং কন্ডিশনে আছে। এইভাবে কিন্তু আপনারা ইলেকট্রিসিটি জেনারেট করতে পারবেন। খেয়াল করছেন কীভাবে চার্জ ট্রান্সফার হয়, মাঝখানের যে জিনিসটা রয়েছে সেটা কিন্তু পজিটিভ আর বাইরের দিকটা কিন্তু নেগেটিভ। আর মাঝখানের জিনিসের সঙ্গে যে দানাগুলো লেগে রয়েছে সেগুলো কিন্তু দেখছেন রিপালশন অর্থাৎ বিকর্ষণ বলরেখার জন্য একটা থেকে অন্য থেকে সরে যাচ্ছে। এবং খেয়াল করুন যে হাত দিচ্ছি তখন কিন্তু এটা হচ্ছে। সুইচটা টিপলে কিন্তু দানাগুলো আবার আসবে এবং ফিরে যাবে, এটা কিন্তু আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। মানে সোজা কথা এরা কিন্তু বাইরের পেরিফেরিয়াল বলয় থেকে চার্জ ট্রান্সফার করে নিজেরা নেগেটিভ হয়ে পড়ছে আর নেগেটিভকে রিপালশন করছে, এরা পরস্পর দূরে সরে যাচ্ছে। I say here, sir, what all the world desire to have power. বিখ্যাত কথা ম্যাথু পলচানের, তিনি ব্রিটিশ ইঞ্জিনিয়ার ছিলেন। এখানে দেখানো হয়েছে গাড়ি, শুধু গাড়ি নয় পাওয়ার, বিভিন্ন রকমের পাওয়ার প্ল্যান্ট, টারবাইন কী করে ঘোরে। এখানে গাড়ির একটা প্রোটোটাইপ আছে, তার মধ্যে ইনফ্যাক্ট বসে দেখতে যায় ওরা। আর এখানে রয়েছে কাপলান টারবাইন, এখান থেকে হাইড্রো ইলেকট্রিসিটি তৈরি হয়। এখানেও তাই ফ্রান্সিস টারবাইন, খুব পুরোনো দিনের টারবাইন এগুলো এখন অবসলিট হয়ে গেছে, এখন অনেক মডার্ন টারবাইন এসেছে। আর এখানে সোলার এনার্জি কেমন করে ফিউচার হতে চলেছে দেখেছি, একটা উইন্ড এনার্জি দিয়ে কীভাবে একটা এন্টায়ার পপুলেশন চলতে পারে তারা একটা প্রোটোটাইপ করে দেখানোর চেষ্টা করেছে এখানে। আর গাড়ির গিয়ার সিস্টেম মেকানিজম দেখার জন্য এখানে বসে আপনারা দেখতে পারেন। এই একজন পড়ছে, একটা স্টুডেন্ট, অনেকগুলো স্কুল এসছে, সেখানে দেখাচ্ছে গিয়ার শ্যাফট, গিয়ার চেঞ্জ করো, গিয়ার চেঞ্জ হলে পরেরটা গেল। এখানে এক্সস্ট সিস্টেম, গাড়ির এক্সস্ট সিস্টেম। এখানে সবাই, এখানটা খুব ভিড় থাকে, সবাই একটু গাড়িতে বসে একটা ফিল নিতে চায়। আর এখানে আছে ওয়াঙ্কালস ইঞ্জিন, এটা হচ্ছে রোলস রয়েস ডার্ট প্রপ জেট রোটেটিং অ্যাসেম্বলি, খুব বিখ্যাত গাড়ির কোম্পানি রোলস রয়েস। আর এখানে আছে ডিজেল ইঞ্জিন, এটা সিঙ্গেল সিলিন্ডার ডিজেল ইঞ্জিন যা সমুদ্রের কাজকর্মে কৃষিকাজে আজও ব্যবহার হয়। মাত্র 5 HP, এটার কথা বলছি। 16 সিলিন্ডার ম্যাসিভ ইঞ্জিন, যেখানে খুব হাই পাওয়ারের চার্জিং ব্লোয়ার লাগানো থাকে, সেটার একটা প্রোটোটাইপ দেখানো আছে এখানে। যদি আপনারা এখানটা হাত রাখেন তাহলে দেখবেন সেই এয়ার ব্যালেন্সে কীভাবে এটা কাজ করছে। বেসিক্যালি এটা হচ্ছে জিনোম ইঞ্জিন, যার মধ্যে অনেকগুলো রোটেটিং ইঞ্জিন রয়েছে এবং নিজেদের মধ্যে কিন্তু ওরা কাউন্টার ব্যালেন্স করছে। এই কাউন্টার ব্যালেন্সিংটাই দেখাচ্ছে। এটার জন্যই কিন্তু সিলিন্ডারটা খুব স্মুথলি ওয়ার্ক করতে পারে। এখানে বিভিন্ন ইঞ্জিনের প্রোটোটাইপ দেখানো আছে, যেটা এখানে আপনারা করছেন ওপরে সেটাই আবার অ্যানিমেটেড হয়ে দেখাচ্ছে। এখানে রয়েছে 4 স্ট্রোক ইঞ্জিন, 2 স্ট্রোক ইঞ্জিন, ওপরে দেখাচ্ছে অ্যানিমেশনে, আর এখানে রিয়েলটা দেখতে পাচ্ছেন আপনারা। সিঙ্গেল স্ট্রোক ইঞ্জিন আছে, সিঙ্গেল স্ট্রোক ইঞ্জিন, ওপরে 4 স্ট্রোক ইঞ্জিনের মুভমেন্টটাকে ক্যালিব্রেট করুন।
মুভ করুন, দেখছেন মুভ করাচ্ছেন, আর এখানে দেখুন পাওয়ার স্ট্রোক দেখাচ্ছে।